হচ্ছে। আমরা বিবেকানন্দকে নিয়ে যতটা মাতামাতি করছি, উনি আমাদের যে পথটা বলে গেছেন, যেটা করতে বলেছেন, আমরা কি সেটা করছি? আমরা কি সত্যি করছি? আসলে এই ব্যাপারটাই বোধহয় অনেক বেশি আমাদের আমরা যারা একটু সচেতন আবেগপ্রবণ যারা মানুষ, অনেক সময়তেই এটা আমাদের অনেক বেশি ভাবায়, এবং অনেক বেশি ভাবায় বলেই আমরা অনেক বেশি অনুভবতার পথ ধরে স্মৃতি স্মরণে বেয়ে আমরা এগোতে চাই। এই যে আপনি বললেন না যে এই বিবেকানন্দ ১৭০০ বর্ষ হচ্ছে, আমরা কতটা মানতে পারছি, এই মানতে পারছি কতটা, এই ভাবনাটাই কিন্তু একজন সৃষ্টিশীল মানুষের কাছে কিন্তু অনেক বেশি বেদনা পুরো। আপনার একটা কবিতার কথা আমার এই প্রসঙ্গে মনে পড়ছে, আমি কালকে রাত্রিরেই পড়ছিলাম, রবীন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎকার। এটা আপনি সেখানে ভাবছেন যে সেরকম যদি একটা সাক্ষাৎ করার একটা অভিলাষ একটা রয়েছে, একটা ইচ্ছা আছে। আসলে এই সৃষ্টিশীল মানুষজনদের কিন্তু আমাদের এই যন্ত্রণাটাই বোধহয় এই। আমি সময়ের কাছে বাধা বলে আমাদের আড্ডাটা একটু সংক্ষেপের দিকে আমরা এগোচ্ছি পুরো। মাঝে মাঝে রাগ হয়, মানে রাগটা কেন হয়? একজন কবি হিসেবে মাঝে মাঝে খুব ক্ষিপ্ত হয়ে ওঠেন, খুব ক্রোধান্বিত হন। হ্যাঁ, নিশ্চয়ই। আমার মধ্যে সেই ক্রোধ, এই যে বিভিন্ন ঘটনাগুলি এর মধ্যে ভীষণভাবে ক্রোধ তৈরি করে, ভীষণ অভিমান, ভীষণ এবং তখন কি জানেন, ক্রোধটা এক সময় না কোথায় আমার দুঃখ যন্ত্রণায় পরিণত হয় কীভাবে জানেন? সেটা হচ্ছে তখন আমার মনে হয় যে আমি নিজে খুব অক্ষম একজন ব্যক্তি। এই যে এইসব হচ্ছে, কি হচ্ছে, কেন সেগুলি কেন রোধ করতে পারছেন, সেগুলি কেন বন্ধ করতে পারছেন, এগুলি কেন হবে? কিন্তু স্বপ্ন না, দেখুন এখানে আমি একটা ভালো স্বপ্ন, একটা ভালো থাকার স্বপ্ন, একটা ভালো সমাজের স্বপ্ন, নিঃসন্দেহে এটা তো একটা বড় একটা পাওয়ার একটা জায়গা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে খুব সংক্ষেপে বলুন, সত্যি কি স্বপ্নর অনেকটাই এখনো অধরা রয়ে গেল, নাকি কিছুটা ধরা হয়েছে, এখনো কিছুটা বাকি রইল? না দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বসু বা তারা যে স্বপ্নটা দেখে গেছিলেন যে আমাদের এই দেশ বা ধনধান্যে পুষ্পে ভরা, হ্যাঁ, সকল দেশের সেরা, দেখুন বাস্তবটাকে তো মেনে নিতে হবে। আমরা তো সকল দেশের সেরা হতে পারিনি, আমাদের হয়তো হওয়ার সুযোগ ছিল, কিন্তু আমরা তো হতে পারিনি। এই দুঃখটা, এই যন্ত্রণাটা, এই হতাশাটাকে তো মেনে নিতেই হবে। আমরা কি পেরেছি? পারিনি। কিন্তু তারা তো এটা আশা করেছিলেন, বা তারা যে আশা করেছিলেন মানে কি, তারা কি কোনো দুরাশা করেছিলেন? তা না, তারা দেখেছিলেন যে আমাদের সেই সুযোগগুলি রয়েছে, আমাদের সেই রিসোর্স আছে। তবু লেখক হিসেবে আপনার লেখার যে সূত্র, লেখার যে ভাবধারা, সেখানে তবু শেষ পর্যন্ত কিন্তু আপনি সেই একটা ইতিবাচক জায়গাতে কিন্তু যেতে চাইছেন। অন্তত আপনি সেই একটা সুস্থ সবুজ একটা সমাজ কে আপনি অন্তত একটা ভাবছেন, তাই তো? হ্যাঁ, নিশ্চয়ই। দেখুন না, আমি এটা ভাবছি বা ভাবতে পারছি তার একটাই কারণ, ওই যেটা আপনাকে কিছুক্ষণ আগে বলেছিলাম, যে আমি হয়তো একদিক দিয়ে খুব লাকি, ভাগ্যবান বলবো, যে আমি পশ্চিমবঙ্গে খুব ভালো ভালো ছেলেমেয়েদের পড়বার সুযোগ পাই, এবং এদের এই মেরিট বা ব্রিলিয়ান্স দেখে আমার মনে হয় প্রতি বছর তো এত এত ভালো ভালো ছেলেমেয়ে বেরোচ্ছে, এরা কি একেবারেই সবসময় পড়ে থাকবে? এটা হবে। আমার মনে হয় যে হয়তো আমারও যথেষ্ট বয়স হয়ে গেছে বা প্রবীণ হয়ে এসেছি, কিন্তু হয়তো আমার জীবদ্দশায় দেখে যাব যে 2 দশকের মধ্যেই হয়তো আমাদের এই পশ্চিমবঙ্গটা অনেক এগিয়ে যাবে, ভারতবর্ষটা অনেক এগিয়ে যাবে। আসলে এইটাই আমরা চাই, প্রতিনিয়তই আমাদের এই আশা নিয়ে বেঁচে থাকা, যারা প্রত্যেক দিন প্রতিনিয়ত আমরা যারা একটা সৃষ্টির আনন্দে যারা মেতে থাকি, যারা কবিতা লেখেন, যারা গল্প লেখেন, যারা সৃষ্টিশীলতার কাজ নিয়ে তাদের জীবনের অনেকটা সময় কাটান, সমাজের সাথে কাটান, তারা কিন্তু প্রতিদিন আশা করেন। এই বিন্দু বিন্দু আশা নিয়ে এক একটা মালা তৈরি হয়, এবং তারা চেষ্টা করেন, তারা ভাবেন যে সেই ভাবনার সাথে তাদের ভাবনাটা, সামাজিক ভাবনা, পারিপার্শ্বিক ভাবনা, একটা সুস্থ সমাজ, একটা সুস্থ ভাবনার জায়গায় উঠে আসুক। প্রদীপবাবু দীর্ঘদিন ধরে লিখছেন, তিনি বিজ্ঞানেরও লেখক, বিভিন্ন বিজ্ঞান সংক্রান্ত গবেষণামূলক লেখা তার বিভিন্ন পত্রপত্রিকায় বিগত 25-30 বছর ধরে প্রকাশিত হয়। কিন্তু আদ্যন্তে আজকে আমরা বিজ্ঞান লেখক প্রদীপ কুমার দাশকে আপনাদের সাথে সেইভাবে পরিচিত করাতে ঠিক ওই অর্থে চাইনি। আসলে আজকে আমরা চেয়েছি কবি প্রদীপ কুমার দাশকে আপনাদের সাথে পরিচিত করার জন্য। আজকের অনুষ্ঠান আমাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন, ফোন করবেন, SMS পাঠাবেন। প্রদীপবাবু, আপনার এই আশা, আপনার এই ভাবনা চিন্তা, আপনার এই ইতিবাচক দিক আবশ্যিকভাবেই সার্থকরূপ কামনা করি তার জন্য, এবং আমাদের সামগ্রিক রিপোর্টিং টিমের তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। শুধু এক মুঠো রোদ্দুর নয়, এক মুঠো রোদ্দুরটাকে যদি পুরোটাই আপনার মুঠোয় যদি ধরা থাকে, তাহলে আমরা যারা অন্তত কিঞ্চিত সৃষ্টিশীলতায় মেতে আছি, আমরা কি করে রৌদ্র স্নাত হব? এই
আশাটা রইল, এই প্রশ্নটা রইল। ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। বাঙালি খুব প্রগতিশীল, খুব অতিথিবৎসল। কলকাতা একটা কসমোপলিটান শহর। এই শহর সবাইকে আপন করে নেয়। ভিন রাজ্যের ভিন দেশের মানুষেরা এখানে নিশ্চিন্তে বসবাস করেন। বাঙালি কাউকেই ফেরায় না। কিন্তু আদালতের রায়টাই বরং সৎ। 16ই মে 2003 মহামান্য আদালতের ঐতিহাসিক রায়, শহর কলকাতার কোনো জন্মদিন নেই। অর্থাৎ আমরা যে শহরটায় বাস করি সেই শহরটার কোনো জন্মের ঠিক নেই।